দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে একটা সময় ছিল যখন বলা হতো যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা, এবং যক্ষ্মা হয় না এমন কোনো আসলে অঙ্গ খুঁজে পাওয়া যেত না। এবং এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ যক্ষ্মা বা টিবি হচ্ছে মেরুদণ্ডের টিবি, যেটিকে আমরা আসলে পটস ডিজিজ বলে থাকি। এবং এই মেরুদণ্ডের টিবি বা টিবি জনিত যে প্যারালাইসিসের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যক্ষ্মা, যেটি আসলে অনেক সময় আসলে রোগটি নির্ণয় হয় না। মানুষ বিভিন্ন রকমভাবে ভুগতে থাকে এবং একটি পর্যায়ে এসে হয়তো যখন হয় তখন হয়তো অনেক দেরি হয়ে যায়, করণীয় কিছু থাকে না। তাই মেরুদণ্ডের যক্ষ্মা কিন্তু আসলে উপেক্ষা করার মতো কোনো বিষয় নয়, সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা যে কথাটি বলছেন যে যক্ষ্মা আসলে শরীরের, আমরা সাধারণত বলে থাকি যে ফুসফুসের যক্ষ্মাই সবচেয়ে বেশি, কিন্তু এই যে হাড়ের বা মেরুদণ্ডের যে যক্ষ্মা, সেটি আসলে কত ভাগ রোগী আপনারা পেয়ে থাকেন বা কেমন রোগী পেয়ে থাকেন? যে আপনাকে অনেক ধন্যবাদ। আসলে একসময় যক্ষ্মা তো খুব ভয়াবহ একটা রোগ ছিল, বিশেষ করে আমাদের ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপড কান্ট্রিতে কিন্তু অত বেশি নাই বললেই চলে, তখনও ছিল না। এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে যেটা হলো যক্ষ্মা বলতেই যে ফুসফুসের যক্ষ্মা, যক্ষ্মা বলতেই জ্বর, শুকিয়ে যাওয়া, কাশির সাথে রক্ত, হ্যাঁ, এটা কিন্তু আপনি এখন খুব একটা বেশি দেখবেন না। এটারও কিন্তু ধরেন আপনার এভিডেন্স অনেকটাই কমে গেছে, প্রবণতা অনেক কমে গেছে। কিন্তু সেকেন্ডারি টিবি, যেটা আজকের যেটা আমাদের প্রতিপাদ্য বিষয়, যে মেরুদণ্ডের যক্ষ্মা এবং আবার এই যক্ষ্মার পরে প্যারালাইসিস হয়ে যাওয়া, এটা কিন্তু আমরা বলি সেকেন্ডারি টিবি। অর্থাৎ প্রাথমিক টিবি হয় ফুসফুসে, দেন হলো আপনার ঘাড়ের মধ্যে যে লিম্ফ গ্ল্যান্ডস, এগুলোতে হয়। আবার কোনো কিছু সময় দেখা যায় খাদ্যনালী অথবা জেনিটোরিনারি কিডনি সিস্টেম, এগুলোতেও টিবি হয়। কিন্তু ওগুলোতে কিন্তু সাধারণত আপনার এই ঠিক ফুসফুসের যক্ষ্মার মতো কাশি সর্দি 50% থাকে না, এবং তাদের কিন্তু শরীর স্বাস্থ্য সবার শুকিয়ে যায় না। কিন্তু যখন আপনার সেকেন্ডারি টিবি হয় 50% ক্ষেত্রে তাদের কি থাকবে, বিশেষ করে যদি আমাদের মেরুদণ্ড হয় 90%, 95% ব্যথা ব্যথা ব্যথা, আর 50%-এর ধরনের এরকম যে উপসর্গ জ্বর এগুলো থাকতে পারে, এবং 50-60% কিন্তু প্যারালাইসিস নিয়েও আমাদের কাছে আসে। তাহলে দেখা গেল কি যে স্বাভাবিক যে টিবি তার থেকে এটা টোটালি ভিন্ন। 50% লোকেই ওই স্বাভাবিক টিবির মতো তাদের সাইন সিমটমস থাকে না। এখন আমাদের এই যক্ষ্মা যেটা মেরুদণ্ডের হয়, এগুলো ধরেন যে কোনো বয়সে হতে পারে। এবং যক্ষ্মা কিন্তু এমন একটা রোগ, চামড়ার থেকে শুরু করে নেওয়া শরীরের সব জায়গায় হতে পারে। শুধু বলা হয় যে অনেক সময় হার্টের মধ্যে নাকি বেশি হয় না, কিন্তু শরীরের অন্য সব জায়গায় যে কোনো সময় যক্ষ্মা হতে পারে। এবং যক্ষ্মার ইতিহাস যদি আমরা দেখি, সেই মানে ইজিপশিয়ান মামি, তাদের একদম 5000 বছর আগে ওই মামির মধ্যে এই টিউবারকুলার ব্যাসিলাস পাওয়া গেছে। সো এত মারাত্মক। এখন যদি আমরা চিন্তা করি যে মেরুদণ্ডের যক্ষ্মা সেটা কিভাবে হয়, এই যক্ষ্মার অনেক সময় কিন্তু তার ফুসফুসে যক্ষ্মা থাকে না, এবং এই লোকগুলা অনেক সময় ভালোভাবে চলাফেরা করে, আস্তে আস্তে ব্যথা যে জায়গা হবে, ঘাড়ে, পিঠে, কোমরে, সাধারণত হলো পিঠ, যেটা আমরা থোরাসিক ভার্টিব্রা বলি মেরুদণ্ডে, সেখানেই বেশি হয়। এবং ব্যথা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আস্তে আস্তে আপনার পাড়া, ঝিনঝিন, অবসবস, অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়। এগুলো হলো আপনার উপসর্গ। এগুলো দেখেই ধরেন আপনার ডায়াগনোসিস করতে হয়। সমস্যা হলো যে আমাদের যখন এরকম মেরুদণ্ডের টিবি হয়, এটা ডায়াগনোসিস করা খুব কঠিন হয়ে যায়, যে কারণে জন্য প্রাথমিক টিবির রেজাল্ট খুব ভালো। কারণ আপনি জ্বর, কাশি, একটা রক্ত আসলেও স্বাভাবিক লোকে এই অর্থ মনে যক্ষ্মা হয়ে গেছে। কিন্তু মেরুদণ্ডে যখন যক্ষ্মা হবে, যেহেতু এই ধরনের উপসর্গ থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তাররা বা রুগীরা বুঝতে পারে না কোথায় যাব। এবং অনেক ডাক্তারও যদি এই নির্দিষ্ট সাবজেক্টের না হয়, তাদের মাথার মধ্যে ওইটা আসে না যে তার মেরুদণ্ডে এরকম টিবি থাকতে পারে। তাতে কি হয়, এই রোগীগুলো বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। আজকে কিডনির ডাক্তার, কালকে মেডিসিনের ডাক্তার, পরশু দিন নিউরো মেডিসিন, নিউরো সার্জন, অর্থোপেডিক সার্জন, স্পাইন সার্জন, সবাই হয়তো ব্যথার ওষুধ দিয়ে প্রথমে থাকে। যে কারণের জন্য যখন এইটা ডায়াগনোসিস হয় অনেক দেরিতে হয়, যখন ডায়াগনোসিস হয়, নির্ণয় হয়, অনেক কমপ্লিকেশন, জটিল অবস্থা, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, মেরুদণ্ড একদিকে হেলে গেছে,
প্যারালাইসিস হয়ে গেছে, প্রস্রাব পায়খানা বন্ধ, এবং প্যারালাইসিস থাকা অবস্থায় থাকতে থাকতে পিছনে ঘা হয়ে যায়। একদম। এই ধরনের কমপ্লিকেশন নিয়ে আপনার আপনাদের হলো কাছে আসে। আমাদের কাছে আসে, যে কারণে যেন তখন এই রোগটা নির্ণয় করাও যেমন কঠিন হয়ে যায়, এবং ডায়াগনোসিস হওয়ার পরে চিকিৎসাটাও কঠিন। কঠিন। কারণ কি, যে নর্মালি কিন্তু টিবি এটা একটা মেডিকেল ডিজিজ, অর্থাৎ আপনি ওষুধপত্র দিয়ে আপনি ভালো করতে পারবেন, পুরোপুরি পূর্ণাঙ্গ সুস্থ হতে পূর্ণাঙ্গ পারবে। সুস্থ হয়ে যায় 100-100। কিন্তু যখনই মেরুদণ্ডের টিবি যখন দেরি হয়ে যাবে, তখন কিন্তু এটা আর এই মেডিকেল ট্রিটমেন্টে থাকে না, মেডিকেল ডিজিজ থাকে না, তখন হলো সার্জারি। বিশেষ করে যখন হলো ধরেন আপনার প্যারালাইসিস হয়ে যাবে কোনো রোগী, প্রস্রাব পায়খানা তার প্রবলেম হচ্ছে, পিছনে শুয়ে থাকতে থাকতে ঘা হয়ে গেছে, ওগুলোকে কিন্তু আপনি শুধু মেডিসিন দ্বারা আশাই করা যাবে না যে সে ভালো ঠিক হবে। করা যাবে। সুতরাং আপনার এই মেরুদণ্ডের টিবি, আমরা তারপরেও বলবো ওই প্রাথমিক টিবির মতো, ফুসফুসের টিবির মতো 80-90% কিন্তু আপনার হইলো দেখা যায় যে তাদের হইলো সার্জারি লাগে না। নর্মালি 25-30% রোগী দেখা যায় এরকম প্যারালাইসিস, নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করে, এটা একটা ডেঞ্জারাস, এটা ডেঞ্জারাস। এই ক্ষেত্রে হলো সার্জারি আপনার লাগে। আচ্ছা, তো আমরা আসলে যেটি বলতে চাই যে আসলে তাহলে এটিকে ধরার উপায় কি? যেটি ধরার বললেন উপায়। যে এক নম্বর ধরার উপায় হলো যে রোগী যখন ব্যথা থাকবে, এই ব্যথাটা রাতের দিকে বাড়ে। অন্য ব্যথাগুলো সাধারণত দেখা যাবে যদি কোনো ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় পায়খানা, তাহলে তার অনেক হাই ফিভার থাকে। আর এই রোগীগুলার আপনার জ্বর থাকতে পারে অল্প 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 করে। কাশি টাশি থাকবে না, কিন্তু বলবে যে আমি নিউরোলজি পাটা ঝিনঝিন অবশ্য হচ্ছে, এবং আস্তে আস্তে কুজো হয়ে যায়, মেরুদণ্ডটা বাঁকা হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন এই যে একটা এক্সিডেন্ট আমরা দেখি, একটা ইয়াং ছেলে, হ্যাঁ, এই ছেলেটাকে কিন্তু আমাদেরকে পাঠাইছিল, এক্সরেটা দেখেন, এক্সরেটা টোটালি নর্মাল, এটা এই ছেলেরই এক্সরে কিন্তু টোটালি নর্মাল। আচ্ছা আচ্ছা। এবং মজার জিনিস হলো যে এই বাচ্চাটা প্যারালাইসিস ডেভেলপ করে, ইয়াং একটা ছেলে 13 বছরের, তখন তার বয়স ছিল হলো যে 12-র মতো, এবং প্যারালাইসিস অন্য ডাক্তার এটা দেখে, এমআরআই দেখে তারা ডায়াগনোসিস করেছিল এর মধ্যে কোনো ক্যান্সার, এবং দুইটা লেভেল আমরা পরের স্লাইডে দেখাবো, দুইটা লেভেলে তার ওইরকমই মনে হয়। দেখেন এইটা যদি আমরা দেখি, ওই যে একটা দাগের মতো, ওই লাল উপরে আরো নিচে আরো, নিচে আরো, এবং এইটা কিন্তু ঠিক টিপিক্যাল টিবি যেমন হয় সেরকম নয়, সেরকম না। এবং এই বাচ্চাটাকে কোন একজন ডাক্তার তাকে কিন্তু ক্যান্সার হিসেবে ডায়াগনোসিস করছিল। এরপরে যখন এরকম তার প্রস্রাব পায়খানার প্রবলেম হয়ে গেল, তখন আবার আমাদের কাছে পাঠালো। আমরা লাস্টের স্লাইডটা দেখেই আমার সন্দেহ লাগলো, এই যে সাদা, উপরে সাদা নিচে সাদা, এই দুইটা দেখে আমার সন্দেহ যে না, এটা ক্যান্সার না, হয়তো এটা টিবি হতে পারে। কারণ আমার এক্সপিরিয়েন্সে এবং আমার হসপিটালে ধরেন প্রায় 1000-এরও বেশি এই যক্ষাজনিত প্যারালাইসিস রোগ আমরা চিকিৎসা করেছেন, যে কারণে যেন আমাদের মনে হলো যে না, এটা টিবি হতে পারে। একই সাথে এটাও মনে হলো সার্জারি তাই করতে হবে। দেন এই বাচ্চাটা যখন আসছে এই যে শোয়া অবস্থায়, এবং এরপরে সে কিন্তু পা নাইতেই পারে না, একদম নাইতে পারে না। পরের স্লাইডটা যদি আমরা যাই, দেখেন এই পা সে না, ও একটু আঙুলটুক, কিন্তু পাটা যে উঁচু করবে, দাঁড়াবে, হাঁটবে সম্ভব, ওই শুধু একটা আঙুলই নাড়াচ্ছে, দেখেন আপনি, এইটুকু। এবং তাকে আমরা যখন এরকম প্ল্যান করলাম, এই যে একটু বাম পাটা ডান পা, এর চেয়ে বেশি সে পারে না, দাঁড়া কয়ে দিলে তার দাঁড়ানোর শক্তি নাই। তো আমরা প্ল্যান করলাম সার্জারি লাগবে, এই সার্জারিটা আমরা করলাম। একটু আগের স্লাইডে যাই, দেখেন আগের স্লাইড, এই যে এটা আমরা কি করলাম, যে ওকে কিন্তু বিরাট সার্জারি, এটা অনেক বড় করে পিছনের দিকে আমরা যেটা মোটা রগ, স্পাইনাল কর্ড, এগুলো করে সবগুলোকে আমরা একদম ফ্রি করে ফেলছি। ফ্রি করে দেন আমরা ওই টিউমারগুলো আমরা পাঠালাম হলো পরীক্ষার জন্য, আসলে হলো টিবি। এখন দেখেন সুন্দর কারেকশন। এবার যদি আমরা পরের স্লাইডে যাই, যে সে কি আসছিল, দেখেন তার পোস্ট অপারেট কয়েকদিন পরে সে হাঁটতে পারতেছে, একটা গেলে ভালো হইতো। আচ্ছা, তারপর হ্যাঁ, 9 দিন পরে দেখেন সাপোর্ট নিয়ে 2 মাস পরে সে সাপোর্ট ছাড়া হাঁটতে পারে। 3 নম্বর স্লাইডটা যদি আমরা একটু ক্লিক করি, 3 এর পরেরটা লাল শার্ট, আমরা আবার যাই, যদি আমরা এটা বুঝতে পারি যে তার প্রোগ্রেসটা, এটার পরেরটা, এরপর লাস্ট স্লাইডেরই 3 নাম্বার, 4 নাম্বারটা, এইটা দেখেন আপনি, উইদাউট সাপোর্ট সে হাঁটতে পারতেছে, এবং হ্যাঁ, কিন্তু প্রথম দুইটা দেখেন সাপোর্ট সহ। এরপরে দেখেন 1.5 বছর পরে এই বাচ্চাটা আসছে, লাস্টের স্লাইড যেটা, লাস্ট দেখেন, ওমা, আপনি এখন কম্পেয়ার করেন। হ্যাঁ, মানে এটা তো অ্যামেজিং, মানে একেবারেই। আবার যদি আমরা দেখতে পারি, দেখেন যে লাস্ট স্লাইডটা, যে আজকে 1.5 বছর পরে তার অবস্থানটা কি, তার সুন্দর সে স্বাভাবিক একদম দৌড়াদৌড়ি করছে তার। এবং আমরা
এক্স রে করে দেখলাম যে তার অ্যালাইনমেন্ট খুব ভালো ভালো আছে আছে। এবং তার কোনো ধরনের আপনার কোনো নাই, ডিসকমফোর্ট নাই। আমি একটি প্রশ্ন করতে চাই যে এই যে টিবি হলো তার মানে বোনসের টিবি, সেটি তো শুধু এমআরআই এর মাধ্যমেই ডায়াগনোসিস করা হলো নাকি পরবর্তীতে না, আরো কিছু আমরা এমআরআইতে তো আমরা কনফিউশন ছিলাম, কনফিউশন? তাহলে মনে হচ্ছে যেন মানে হতে পারে, কিন্তু আমাদের ডায়াগনোসিসের আগে সম্ভবত বিভিন্ন মানে সাপোর্টিভ ইনভেস্টিগেশন থেকে বলছেন ক্যান্সার। জি, এটা কিন্তু ক্যান্সার হতে পারে, কারণ দুইটা লিশন সাধারণত ইউজুয়াল হয়। ফাইনালি আমরা যেটা ডায়াগনোসিস করছি হিস্টোপ্যাথোলজি, আমরা সার্জারি করে এটা সরাসরি নিয়ে এসে যখন আমরা এটা টেস্ট করলাম, হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট, যেটা টিস্যু বায়োপসি, ওটাতে আপনার এবং তাকে কি দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হ্যাঁ, হয়েছে? টিবির ওষুধ তো আমরা বলছি যে এটা তো একটা মেডিকেল ট্রিটমেন্ট, টিবির ওষুধ তো খেতে হবে, কারণ সার্জারি তো অল্টারনেটিভ না। সার্জারি আমরা করছি তাকে যে যে স্পাইনাল কর্ডের চাপটা বাঁকা সরিয়ে হয়েছে দেওয়ার এগুলো ফ্রি করার জন্য সে ভালো হয়ে গেল, কিন্তু মূল চিকিৎসাটি ওষুধ খেতে হয়েছে। ওষুধ ধরেন আমরা এই বাচ্চাটা তো 1.5 বছর, আমরা ওকে মানে 12 মাস আর 15 মাস আমরা ওষুধ খাওয়াইছি। এবং এই দীর্ঘমেয়াদী ওষুধটি কিন্তু খেতে হবে। আপনার যদি টিবি আপনার প্যারালাইসিস না হয়, সার্জারি যদি আপনি নাও করেন, তারপরেও আপনাকে মিনিমাম সারা ওয়ার্ল্ডে একটা কনসেনসাসে আসছে যে তাদেরকে 12 মাস আপনাকে খেতেই হবে। এক সময় কিন্তু এই টিবির ওষুধ আমরা 24 মাস অর্থাৎ 2 বছর খাওয়ানো হতো, এরপরে সেটাকে কমিয়ে নিয়ে এসে 18 মাস ছিল। আর এখন যে অবস্থা সারা বিশ্বব্যাপী, কারণ টিবি তো একটা পাওয়ারফুল ওষুধ, এবং এটাকে কমিয়ে নিয়ে আসছে আপনার হলো 12 বছর। এখন আরো প্ল্যান চলছে যে 12 থেকে একটু কমানো যায় কিনা, নানা রকমের রিসার্চ চলছে যে এই ওষুধ একটা কমিয়ে বাড়ি। এখন এটা কিন্তু একটা ওষুধ খাওয়ানো যায় না, চারটা ওষুধ, এবং এটার মধ্যে ডোজ একই রকমের না, কমানো বাড়ানো। এগুলো দিয়ে সুবিধা হলো যে ডোজটা যদি আমরা কমিয়ে নিয়ে আসি, তাহলে তার যে একটা ওষুধের যে টক্সিসিটি, কমপ্লিকেশনস, এগুলো হলে আপনার হলো কমে যায়। এখন সারা ওয়ার্ল্ড আরও চেষ্টা করতেছে যে এটা 12 মাসের জায়গায় যদি 6 মাস 8 মাস করা যায়। যেমন ধরেন পালমোনারি টিবি এখন কিন্তু 4 থেকে 6 মাসের একটা রেজিম তারা নিয়ে আসার প্ল্যান করতেছে। তাহলে সুবিধা হলো যে আপনার 4 মাসে যদি ভালো হয়ে যায়, কোথায় আপনার 24 মাস 18 মাস সেটা আমাদেরকে আর খাওয়াতে হচ্ছে না। স্যার, আপনাকে যে কথাটি আমি আবার জিজ্ঞেস করতে চাই সেটি হচ্ছে যে সেটি তো আমরা কিছু ফলো আপ দেখেছি যে একটা অপারেশনের পরে যেটি সিমটম ছিল সেটি হয়েছে, কিন্তু সবার তো আবার একই রকম সিমটম হয় না। শুধুমাত্র অপারেশন ছাড়াও আসলে এই চিকিৎসাটি আপনারা করে থাকেন মেরুদণ্ডের, সেটি আসলে কিভাবে করে থাকেন? আপনাকে ধন্যবাদ। এটা আমরা যেটা বলতে চাই যে টিবি বেসিক্যালি একটা মেডিকেল ডিজিজ, অর্থাৎ ওষুধের দ্বারা এটা ভালো হয়ে যাবে। ফুসফুসের টিবি, খাদ্যনালীর টিবি, এবং হলো জেনিটিউনের কিডনির টিবি, সবগুলা, ইভেন হাড়ের যে টিবি, সবগুলাই কিন্তু মেডিকেল ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। তবে ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে আপনার সার্জারি লাগে। যদি আমরা সার্জারি, আমরা বলেছি যে কী ধরনের সার্জারি, যদি সার্জারি না লাগে, আমাদের 1 নম্বর হলো যে এই যে পেশেন্টগুলো যাদের এই রোগগুলো হয়, সাধারণত দেখা যায় একটু লো সোশিও ইকোনমিক কন্ডিশন, যাদের একটু সামাজিকভাবে ধরেন একটু কষ্টে থাকে, একই রুমের মধ্যে অনেক লোক থাকে, মানে পরিবেশটা তো ভালো থাকে না, তাদের কিন্তু এই টিবি, বিশেষ করে প্রাইমারি টিবি, ছোঁয়াছুঁই হয়। এই টিবিটা আবার সুবিধা হলো যে সেকেন্ডারি টিবিটা ছোঁয়াছুঁই না, যার কারণের জন্য আমরা যখনই কোনো ফ্যামিলি মেম্বার সাফারার হয়, খুব একটা ভয় থাকে, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, আদরের সন্তান কেউ, তার যদি আবার হয়ে যায় আরেকজনের, এক ছেলের হলে আরেক ছেলের যদি হয়ে যায়, তবে আমরা এই কারণের জন্য বলে থাকি যে এই টিবিটা একটু সুবিধা হলো যে এটা ছোঁয়াচে রোগী না, একজনের থেকে আরেকজনের যাবে না কখনো। যে কারণে জন্য আপনি একই বাসায় একই গ্লাসে প্লেটে ব্যবহার করলেন, সাবান দেন, আপনার টাওয়েল গামছা সব ব্যবহার করেন, তাতে একজনের কাছ থেকে আরেকজন যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা ভালো দিক। সো তাকে একটা অ্যাসিওরেন্স দেওয়া যে আপনি একই সাথে থাকতে পারবেন। কিন্তু খাবার দাবার যদি ধরেন সে খুব ইমাসিয়েটেড থাকে, দুর্বল থাকে, শরীর মানে কি বলা যায় যে ওয়েটটা কম থাকে, তাকে আমরা বলি সব ধরনের খাবারই খাবে, কারণ টিবিতে ক্ষয় রোগ অনেক স্ট্রং রোগ, আমরা কিন্তু মাছ মাংস অনেক পরিমাণ বেশি খেতে বলি। তার যদি খুব বেশি পরিমাণ ক্ষতি না থাকে, নর্মাল সে খাবে, এক্সট্রা খাবার প্রয়োজন নেই। যদি বেশি শুকিয়ে যায়, সে একটু বেশি খাবার খাবে। সাথে হলো যে যেটা যেখানে ব্যথা, ওই যে আমরা অনেক সময় সাপোর্ট দিই, ব্রেস বলি, কারণ এটার সাবসিকুয়েন্ট যেটা কমপ্লিকেশন, যে মেরুদণ্ডটা সামনে বাঁকা হয়ে যায়, সাইডে বাঁকা হয়ে যায়, ওটা যাতে না হয়, এই কমপ্লিকেশন যাতে ডেভেলপ না করে, সেই কারণের জন্য আমরা এক ধরনের খাঁচার মতো ব্রেস আমরা দিয়ে থাকি। প্লাস যদি ধরেন কিছু দুর্বলতা থাকে, অনেক সময় আমরা কিছু এক্সারসাইজের কথা আমরা বলি। আর ওষুধের ক্ষেত্রে যেটা,
নর্মালি ধরেন ফুসফুসে যদি আমাদের টিবি হয় তাহলে আমরা 3টা ড্রাগ আমরা দিই, এবং ধরেন একটা সময় 1 মাস 2 মাস আমরা একটু বেশি দিলাম, পরের মাসগুলোতে আমরা ডোজগুলো পরিমাণগুলো আমরা কমিয়ে নিয়ে আসি। কিন্তু হাড়ের ক্ষেত্রে যেটা মেরুদণ্ডের যে হাড়, এই ক্ষেত্রে যদি টিবি হয় তাহলে কিন্তু 4টা ওষুধ দিতে হয়। এবং ওই ফুসফুসে টিবি যদি আমরা 6 মাস খাওয়াই, এটা মিনিমাম ডাবল, মিনিমাম 12 মাস, ক্ষেত্র বিশেষে আমরা 15 মাসও 18 মাসও খাওয়াই। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে কেন স্যার, আপনি তো বললেন 1 বছর, কেন আমরা 15 মাস বা 18 মাস আমরা খাবো? এটা জবাবটা হলো যে আমরা যে টিবির যেভাবে আমরা চিকিৎসা করি সারা ওয়ার্ল্ড, আমাদের দেশে তো আমাদের রুগী বা আমরা সবাই একইভাবে কেয়ার নিতে পারি না বা দিতে পারি না, এবং রুগীরও কিছুটা স্বল্পতা আছে যে তারা ইচ্ছা করলে ওটা নিতে পারে না। যে কারণে জন্য অনেক সময় যতটুকু ওষুধ নেওয়ার কথা, যে কয়টা ওষুধ খাওয়ার কথা, ওই পরিমাণ ওষুধ অনেক সময় তারা মিস করে ফেলে। প্লাস ধরেন আমাদের সবার শরীরে বিল্ড আপ একরকম না, সবার যেমন পারিপার্শ্বিকতাও একরকম না, খাবার দাবার সুযোগ ওরকম থাকে না। যে কারণের জন্য দেখা যায় যে অনেক রুগী ধরেন আমাকে যেভাবে ওষুধটা কাজে লাগলো আমরা সেভাবে কাজ নাও করতে পারি। সেই কারণের জন্য আমরা কী করি যে আমরা রুগীটাকে ক্লিনিক্যালি বাস্তবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি, কিছু রক্তের পরীক্ষা, কিছু এক্স রে করি, ওগুলো দেখে যদি দেখা যায় যে না ইমপ্রুভ করতেছে, তাহলে আপনার টিবি হলো আপনি কন্টিনিউ করবেন। এবং 12 মাস যদি আপনার টিবি ওষুধ খাওয়ান, ইউজুয়ালি আর বেশি লাগে না যদি সে সঠিক সময়ে সঠিক ডোজে আপনি এবং এটা পুরোপুরি হিল হয়ে যায়। এবং টিবি এখন 100% ডিগ্রেড করে। এবং সার্জারির সুবিধা হলো আগে যেমন মেরুদণ্ড বাঁকা তেরা হইতো, এখন আর মেরুদণ্ড টিবি হয়ে যদি আমাদের মতো কারো কাছে আছে, মেরুদণ্ড আর বাঁকা তেরা হওয়ার সম্ভাবনা নাই। আরেকটা জিনিস হলো যে সার্জারি আমাদের সেন্টারে যেমন আমরা কিন্তু অনেক সার্জারি আছে মিনিমাম না কেটে করা, যা ছিদ্র করে মেশিন দিয়ে ওই পাসগুলো আমরা ট্রেন করে দিই, ফ্রি করে দিই, রোগী কয়েকদিন থেকে মিনিমালি ইনভেসিভ সার্জারি, এই সুযোগ কিন্তু আমাদের সেন্টারে। খুবই আধুনিক কথা বলেছেন এবং যেটি বাংলাদেশে আপনার সেন্টার হচ্ছে। আমরা মেরুদণ্ডের এই যে যক্ষার বিষয়ে আমরা বলি যে সবাইকে সতর্ক থাকা উচিত, এবং যারা চিকিৎসক রয়েছে তাদেরও এই চিন্তাটি মাথায় আসা উচিত যে দীর্ঘমেয়াদী ব্যথা হলে অবশ্যই সেটিকে দেখা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা সেই কথাটি বলছি, যক্ষা শুধুমাত্র যে ফুসফুসে হয় তাই নয়, সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ে যে যক্ষাটি সেটি কিন্তু মেরুদণ্ডকে আক্রান্ত করতে পারে, এবং দীর্ঘমেয়াদী ব্যথায় তাই অবহেলা নয়, আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন।